সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার কাজী সাজু। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিসেন্টলি আপনার একটি বড় প্রজেক্ট নিয়ে কাজ করেছেন গানের, সো সেখানে 5টি গান রিলিজ দিয়েছেন। গানগুলো সম্পর্কে জানতে চাই, কী কী ধরনের গান এবং সুরকার গীতিকার কারা ছিলেন এবং কেমন ছিল সেই গানগুলো? এই গানগুলো আসলে পর্যায়ক্রমিক আসছে, 5টি গান। প্রথম যে গানটি আসে সেটা হলো ধ্রুব মিউজিক স্টেশন থেকে। এই গানটির গীতিকার সুরকার আমি ছিলাম, আর এর পরের গানগুলোর একটি গানে আমি গীতিকার সুরকার ছিলাম, আর বাকি যে 3টি গান ছিল এই 3টি গানের 3জন গীতিকার ছিল, কিন্তু সুর করেছি আমি এবং কণ্ঠ দিয়েছিলাম আমি। এই হলো 5টা গান আমার এই পর্যন্ত রিলিজের গল্প। আচ্ছা, এগুলো তো মিউজিক ভিডিও? হ্যাঁ, মিউজিক ভিডিও ছিল। আচ্ছা, গানের সাথে এখন তো নতুন ট্রেন্ডই এসেছে মিউজিক ভিডিওর একটি ট্রেন্ড। মিউজিক ভিডিও ছাড়া এখন অডিও গান আসলে কেউ শুনতে চায় না। সো কেমন ছিল মিউজিক ভিডিওগুলো করার সময় এবং কোথায় কোথায় শ্যুট করা হয়েছে এবং পারিপার্শ্বিক সব মিলিয়ে গানগুলো কি ধরনের ছিল আসলে? মূলত আমি ফোক ফিউশন করি, মেলো রক ব্যান্ড জোন যেহেতু আমাদের। আমার মিউজিক ভিডিওগুলোর প্রথম যে গানটার মিউজিক ভিডিওর কাজ করা হয় সেটা ধ্রুবদা নিজেই বলেছিল যে আমাকেই করতে হবে। তো আমি আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না, পরে আমাকেই সেটার মডেলিং করতে হয়। আর এটা আমরা করেছিলাম হলো ঢাকার বিভিন্ন লোকেশনে এবং জিন্দা পার্কে করেছিলাম বাকিটা। ভালো ছিল আর কি, আমার কাছে ভালো এক্সপিরিয়েন্স। আর বাকি মিউজিক ভিডিওগুলোতেও আমি ছিলাম, কিন্তু এর বাইরেও বেশ কিছু মডেল ছিল। আর আমাদের গানগুলো হলো একটু স্টোরি বেস আমরা চেষ্টা করেছিলাম। এখানে যারা মডেল ছিল তাদেরও কাজ করার জায়গা ছিল, তো সুতরাং বাকি গানগুলো আমি শুধু লিপসিং করেছিলাম আর তারা করেছে। আচ্ছা, আপনি মডেল হিসেবেও ছিলেন বলছিলেন, সো আপনার কাছে কোন কাজটি সহজ মনে হয়, গান করা, সুর করা নাকি মডেলিং করা? গান করা। আচ্ছা, মডেলিং করা খুবই কঠিন, আমি এটা করতে চাইনি কখনো, কিন্তু দাদা আমাকে জোর করেছিল বিধায় আমার প্রথম 2-3টা কাজ আমাকে করতে হয়েছে, কিন্তু এটা আমার কাছে খুব ভয় লাগে। আচ্ছা, এবার আপনার কণ্ঠে একটি লালন সঙ্গীত শুনতে চাই। হ্যাঁ, মানে রিসেন্টলি আমরা একটা লালন সাইজির গান রিলিজ করেছি, তো আমি চেষ্টা করছি লালন সাইজির একটা গান করতে। তোরি জিরিল হলে কে সামলাবে যে দিনে ঝড় প্লাবন, নামায় না নোনা গাঙে খ্যাপা সোনার বজরা খান, নামায় না নোনা গাঙে খ্যাপা সোনার বজরা খান। তোরি জিরিল হলে কে সামলাবে, জিরিল হলে কে সামলাবে, আসবে যে দিনে ঝড় প্লাবন, নামায় না নোনা গাঙে খ্যাপা সোনার বজরা খান, নামায় না নোনা গাঙে খ্যাপা সোনার বজরা খান। সাধের তোরি তোমার যাবে রে মারা, মহাজনের হিসেব দিতে খ্যাপা ডুবাইলি ভরা। ও তোর লাভে গুরু পিপিরাই খাবে, লাভে গুরু পিপিরাই খাবে, দেনার দায়ে যাবি মারা, নামায় না নোনা গাঙে খ্যাপা সোনার বজরা খান, নামায় না নোনা গাঙে খ্যাপা সোনার বজরা খান। ওরে পাগল মনরে আমার, ভাটি ছেড়ে উজান গাঙে বাও তুমি না, নইলে বিবে নিরই ঘোলা জলে,
না গাঙে খেপা সোহনার বজরা খান নামায় না না গাঙে খেপা সোহনার বজরা খান সাধের তরি তোমার যাবে রে মারা মহাজনের হিসেব দিতে খেপা ডুবাইলি ভরা ও তোর লাভে গুরু পিপিরাই খাবে লাভে গুরু পিপিরাই খাবে দেনার দায় যাবি মারা নামায় নাহানো না গাঙে খেপা সোহনার বজরা খান নামায় নাহানো না গাঙে খেপা সোহনার বজরা খান। অসাধারণ অসাধারণ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আশা করছি দর্শকদের অনেক ভালো লেগেছে গানটি। আচ্ছা, ফোক গানের প্রতি আগ্রহটা কিভাবে এসেছিল? ফোক গান আসলে ছোটোবেলা থেকেই গান করা হতো। আমরা তো মানে একদমই প্রত্যন্ত এলাকায় বেড়ে ওঠা মানুষ, একবার নওগাঁ জেলার প্রত্যন্ত এলাকা, শেষ সীমান্ত বললেই চলে বাংলাদেশের। সুতরাং ওইখানে রংপুরিয়া ঢং এবং আমাদের যে গ্রাম্য যে যে কালচারটা সেটা খুব ভালো ছিল। তো পাশেই দেখতাম যে বিভিন্ন গ্রামের অনেকেই এই ফোক গানের প্রতি তাদের একটা ঢং, তাদের গাওয়ার একটা গায়কের একটা স্টাইল নতুনত্ব পেতাম। এর থেকেই মনে হলো যে কেন আমরা আমাদের কাজগুলো নিয়ে, আমাদের শিল্প সাহিত্য নিয়ে কেন সামনের দিকে আগাতে পারি না, সেখান থেকে এই ভালো লাগাটা। আচ্ছা, আপনি ব্যান্ডের গানও করেন, সো আপনার ব্যান্ড দল সম্পর্কে একটু জানতে চাই। ব্যান্ড যখন সলো কাজ করতে শুরু করলাম, তারপর ঢাকায় আসি। ঢাকায় আসার পরে আমি একটা ব্যান্ডের সঙ্গে যোগ দেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে, মিরপুর বেসড, সব বন্ধুরা ছিল। তো তাদের সঙ্গে 6-7 বছর আন্ডারগ্রাউন্ড মিউজিক করি আমরা। আচ্ছা, তখন মনে হলো যে না, এখানে কিছু করা যেতে পারে। তারপর আমরা এই তো চলছি সেখান থেকে। এখন ডে নাইট নামে একটা ব্যান্ড ফর্ম করেছি আমরা, সেখানে আরও নতুন কিছু বন্ধু যোগ হয়েছে। আমার কাছে মনে হয় যে সেটা আমরা সামনের দিকে ইনশাল্লাহ, যদি আপনারা চান বা দর্শক চায়, তাহলে আমরা হয়তো ভালো কিছু করতে পারবো। জি অবশ্যই, আমরা আগামীতে আরও ভালো ভালো কিছু কাজ উপহার পেতে চাই। সো এই যে এমন একটা জায়গা থেকে উঠে আসা, আমাদের দেশীয় কালচার নিয়ে উঠে আসা, সেই জায়গা থেকে এখন তো সব কিছুই দেখা যায় ধামাকা পছন্দ, নতুন নতুন পছন্দ, একটু এন্টারটেইনড, অল্প সময় কিন্তু এখন দর্শকরা সব তাড়াতাড়ি এন্টারটেইনড হতে চায়। একটা আমাদের কালচার তুলে নিয়ে এসে ঢাকায় এসে সেই জায়গা থেকে স্ট্রাগল করতে কি কোনো প্রবলেম হয়েছে কিনা, বা খুব বেশি স্ট্রাগল করতে হয়েছে কিনা? স্ট্রাগলের গল্প তো আসলে সবারই থাকে, আমি চাই না স্ট্রাগলের কথা বলতে। আমি চাই যে যারা আসলে এই ধরনের কাজ নিয়ে এগিয়ে যেতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার মোটিভেট কি থাকবে? যেটাই আমরা করতে চাই না কেন, আমার মনে হয় যে সেটাকে খুব নিষ্ঠার সাথে, সততার সাথে, আর নিজের যতটুকু শক্তি আছে সেটা দিয়ে করে যেতে হবে। আমি চাই যে আমরা যা কিছু করছি না কেন, প্রত্যেকটা নিজের জন্য হয়তোবা, নতুবা আর কারোর জন্য, হয়তো সৃষ্টিকর্তার জন্য, নতুবা আমার জন্য। তো দুটাকে মিলে ব্লেন্ড করে যদি সামনের দিকে আমরা সেই সততাকে ধরে রেখে যদি সামনে আগাইতে পারি, তাহলে সাকসেস হতে পারবো। আচ্ছা, শিল্পী থেকে এখন গানের সুর করা এবং লেখার দিকে বেশি ফোকাস দিয়েছেন এবং সেদিকেই নজর আপনার, কেন গানটা এখন কম করা হচ্ছে কেন? গান কম করছি না, আমি যেহেতু শিল্পী, সুতরাং আমি এটাই স্বপ্ন দেখি, গান করতে চাই। আর লিখছি, সুর করছি, এটা হলো হয়তো নিজের জন্য, কিছুটা অন্যের জন্য। মানে যারা বলছেন যে ভাই আমার একটা গানের কাজ করতে হবে, আপনি তো অনেক দিন ধরে গান করছেন, সেটা একেবারেই একান্ত ব্যক্তিগত, আমার কাছে যারা ভাই বা বন্ধু যারা আছে তাদের জন্য কয়েকটা গান করেছি। খুব মানে দুঃসাহস বলবো, এটা চেষ্টা করেছি আর কি সেটা করার জন্য। এটা আমি কন্টিনিউ করতে চাই না, আমি গানটাকেই, আমার গায়কিটাকেই কন্টিনিউ সামনের দিকে আগাইতে চাই। বাহ, খুব সুন্দর একটা পরিকল্পনা। এবার আপনার কণ্ঠে হাসন রাজার একটি গান শুনতে চাই। হ্যাঁ, এই গানটি আমরা হাসন রাজার, যেমন লালন সাইজির বেশ কিছু গান আমরা করেছি, হাসন রাজারও বেশ কিছু গান আমরা চেষ্টা করছি সামনের দিকে আগাইতে। আমাদের ব্যান্ড নিজেদের মতো করে একটু মিউজিকটাকে একটু চেঞ্জ করে যতটুকু পারা যায়, লিরিক এবং টিউনটার মূল জায়গাটা ঠিক রেখে আমরা গানটাকে করতে চাই। সুতরাং সেখান থেকে একটি গান একটু আমি চেষ্টা করতে পারি। হাসন রাজা হওয়ার মানুষ
উঠিয়া দিবে দৌড়, গেলে না পাইবে আর তাহারি খবর। ধর দিলারাম ধর দিলারাম ধর দিলারাম ধর, ধর দিলারাম ধর দিলারাম ধর দিলারাম ধর, হাসন রাজা রে বাইন্ধা রাখো দিলারাম তোর ঘর। ধর দিলারাম ধর দিলারাম আঞ্জা কইরা ধর, ধর দিলারাম ধর দিলারাম আঞ্জা কইরা ধর, সোনা জানে বেরি দিল করিয়া আদর। ধর দিলারাম ধর দিলারাম ধর দিলারাম ধর, ধর দিলারাম ধর দিলারাম ধর দিলারাম ধর, হাসন রাজা রে বাইন্ধা রাখো দিলারাম তোর ঘর। হাসন রাজা হাওয়ার মানুষ যাইব যে উড়িয়া, হাসন রাজা হাওয়ার মানুষ যাইব যে উড়িয়া, হাসন রাজা রে বাইন্ধা রাখো মনের জিঞ্জর দিয়া। ধর দিলারাম ধর দিলারাম ধর দিলারাম ধর, ধর দিলারাম ধর দিলারাম ধর দিলারাম ধর, হাসন রাজা রে বাইন্ধা রাখো দিলারাম তোর ঘর। ধর দিলারাম ধর দিলারাম আঞ্জা কইরা ধর, সোনা জানে বেরি দিল করিয়া আদর। বাহ, দুর্দান্ত! অসংখ্য ধন্যবাদ আপনাকে। বেশ কিছু গান নিয়ে কাজ করছেন যেটা আগামীতে আসবে, সেই কাজ সম্পর্কে একটু জানতে চাই যে নতুন কি ধামাকা পাচ্ছি আমরা। গান নিয়ে কাজ করছি, সেই তো ছোটোবেলা থেকেই করছি, এখনও করে যাচ্ছি। আর সামনে কিছু গান আমরা গুছিয়ে নিয়েছি, যদি সব কিছু ঠিক থাকে ইনশাআল্লাহ আমরা হয়তো 8টা-10টা আগে এরকম গান হতো আর কি এক সময়, যখন আসিফ ভাইরা যখন গান করতেন বা তারা যখন ক্যাসেটের যুগটাতে এরকম হতো। এখন ইউটিউবে এসে সিঙ্গেল ট্র্যাক্সের যুগ চলে আসছে, কিন্তু আমরা চেষ্টা করছি যে আমরা জুকবক্স টাইপের 8টা-10টা গান একসঙ্গে করে সেই গানগুলো সেট করে নিজেদের ইউটিউবে বা নিজেদের চ্যানেলে আপলোড করার জন্য সেই প্রস্তুতিটা চলছে ঠিকঠাক। আচ্ছা, বাহ, খুব ভালো একটা উদ্যোগ। আপনি যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যান্ডে ছিলেন তখন কি ধরনের গান করতেন? আমরা ফোক ফিউশন করতাম, মেলো রক করতাম, এই ধরনের গানই করতাম মূলত। দেখা যাচ্ছে যে ফোকের যে মূল যে জায়গাগুলো ছিল বেছে বেছে সেই জায়গাগুলো নিয়ে কাজ করা, সেই জায়গাগুলো ট্রিটমেন্ট করা। কিছুটা বাইরের ব্যান্ড যারা তাদের দেশের যে ফোকটা নিয়ে কাজ করে, তারা কিভাবে তাদের গানগুলোকে সামনের দিকে, তাদের জাতিসত্তাকে, তাদের শিল্প সাহিত্য, তাদের একেবারে প্রত্যন্ত এলাকার সেই গল্পগুলো কী করে তুলে আনে, আমরা ঠিক ওই একই জিনিসটাকে ধরার চেষ্টা করেছি এবং ট্রাই করে যাচ্ছে। আচ্ছা, ফোক ফিউশন গানের চাহিদা কেমন এখন দেখছেন? ফোক ফিউশন তো মানে একেবারে নিঃসন্দেহে খুবই ভালো চাহিদা, কারণ যে গানগুলো আমরা বলি যে সোনার গান, সোনার মানুষের গান, যেমন লালন সাঁইজি, হাসন রাজা, শাহ আব্দুল করিম, মানে আমাদের দেশের নজরুল, রবীন্দ্রনাথ যারা রয়েছে, এই সমস্ত যারা ব্যক্তিবর্গ বা কিংবদন্তি, তাদের গানগুলো তো কখনোই ক্ষয় হয়ে যায় না, তাদের গানগুলো থেকে যায়। তো সুতরাং আমরাও চেষ্টা করছি যে তাদের গানগুলোকে গেয়ে নিজের মধ্যে একটা শেখার যে অভ্যাসটা সেটাকে তৈরি করা, এবং সেই টেস্টটাকে যদি আমি আমার ভেতরে রাখতে পারি তাহলে আমার সৃষ্টিটা ঠিক, আমি মনে করবো ওই পর্যন্ত হয়তো আমরা যেতে পারবো না, সম্ভব না, ওই রকম স্টাডি হয়তো বা আমরা করতে পারবো না, তারপরও একটা চেষ্টা থাকবে যেন একটা ক্লাস থাকে আমাদের গানগুলোর। আচ্ছা, গান শেখা হয়েছে কার কাছে? গান শিখেছি আমি এম কে জিন্না চৌধুরী, আমার গুরু, উনি আমার দাদাও বটে। তো ছোটোবেলা থেকে তার কাছে আমার গান শেখা, আর এরপরে বিভিন্ন গুরুর কাছে গিয়েছি নানান রকম সমস্যার, যে সমস্যাগুলো হয় শিল্পীদের গায়কের ক্ষেত্রে, লিখবার ক্ষেত্রে, কখনো সুর করবার ক্ষেত্রে, কখনো কম্পোজিশন করবার ক্ষেত্রে। সুতরাং সেই ক্ষেত্রে আমার অনেক গুরু বলা যেতে পারে, আমি প্রত্যেকের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আচ্ছা, সো এখন একজন শিল্পীর ক্ষেত্রে আসলে গানের জগতে কোয়ান্টিটি বেশি ম্যাটার করে নাকি কোয়ালিটি? কোয়ালিটি। আচ্ছা, কেন আপনার কাছে কেন মনে হয়? কেন, এটার আসলে বিশদ কারণ হবে যদি বলতে যাই, কারণ কোনো গানকে ছোট করে দেখার কিছু নাই, কিন্তু আমি শুধু একটা কথাই বলতে চাই যে যে গানটা অনেক বছর বেঁচে থাকবে, যে গানটা মানুষের কথা বলে, যে গানটা জীবনের কথা বলে, যে গানটা সুন্দর কথা বলে, সেই গানটাই আমাদের গান হওয়া উচিত, এবং সেই গানটাই হিট করে, সেই গানটাই থাকে, সেই গানটাই মানুষের ভেতরে ঢোকে। আচ্ছা, এখন তো প্রচুর ভালো গানও তৈরি হচ্ছে এবং সেই সাথে এমন কিছু গানও তৈরি হচ্ছে যেগুলো হয়তো বা অস্থায়ী, কিছুদিনের জন্য ট্রেন্ডি থাকছে অবশ্যই, কিন্তু সময়ের সাথে সাথে একদম
ভ্যানিশও হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের এখন মাধ্যম অনেক বেশি, এখন আমাদের ইউটিউব মাধ্যম চলে এসেছে, অনলাইন প্ল্যাটফর্ম চলে এসেছে, সো মানুষের কাছে পৌঁছানোর যে মাধ্যমগুলো এতটা হয়ে গেছে যে নতুন নতুন যারা শিল্পী আসছেন এবং ভালো কিছু গান তৈরি হওয়া সত্ত্বেও কিন্তু দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না, কারণ এত শিল্পী এত গান, দর্শক আসলে কোনটা রেখে কোনটা শুনবে। সেক্ষেত্রে মাধ্যম বেশি হওয়াটা কি কোথাও না কোথাও নেগেটিভলি গেছে কিনা বা পজিটিভলি আছে কিনা আপনার কাছে কি মনে হয়? মাধ্যম বেশি হওয়া খুব পজিটিভ, এটা আমি পজিটিভ দেখি। কারণ যত প্ল্যাটফর্ম থাকবে তত বেশি আমাদের দিন শেষে কিন্তু আয় করতে হবে। সেটা ইন্ডাস্ট্রি বাঁচবে, শিল্পী বাঁচবে। আর যদি শোনার কথা বলি, এটা হলো আমরা যারা গান শুনি, মূলত আমি দর্শকদের কথাই বলবো, যারা আপনারা গান শোনেন, সম্মানের সাথেই বলছি, প্রত্যেকের গানই শুনবেন। আমাদের দেশের প্রত্যেকটা শিল্পীর গান শোনার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা শিল্পী খুব যত্ন নিয়ে তার জীবনের সব কিছু দিয়ে চেষ্টা করছে তার শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র আপনার দেখাটাই হলো কাজ। তো আমি চাই এটাই বলতে যে দর্শক বা আমরা যারা মানে এটা ইউজ করছি, আমরা যারা এই মাধ্যমটাকে ব্যবহার করছি, বিশেষ করে সঙ্গীতের জায়গাটা, এখানে আমি কাউকে ছোট করে দেখার কিছু নাই, কাউকে বড় করারও কিছু নাই, কিন্তু প্রত্যেকের গান শুনলে তো তাদের কোনো ক্ষতি নেই। যেটা ভালো লাগবে সেটা নিবে, কিন্তু গান শুনুক, শিল্পী বেঁচে থাকুক, ইন্ডাস্ট্রি বেঁচে থাকুক, এটা আমি চাইবো। আচ্ছা, এবার আপনার কণ্ঠে জ্যোৎস্না গানটি শুনতে চাই। হ্যাঁ, এই গানটি আমার লেখা সুর করা গান, আর এই গানটার একটা হিস্ট্রি আছে। যদি বলি স্টোরি আছে, আমাদের এলাকায় অনেক বড় মেলা হতো একসময়। সেই মেলায় ছোটবেলা যেমন আমি গিয়েছি, আমার বাবাও গিয়েছে ওই মেলাতে, ঐতিহ্যবাহী মেলা। এই মেলার নাম হলো মাদারের মেলা। তো সেই মেলায় দেখা যেত যে সার্কেস, যাত্রা, তারপরে মোটরসাইকেল খেলা, এরকম যত রকমের আছে এনভায়রনমেন্টাল যে ব্যাপারগুলো আছে, অনেক বড় মেলা, সব কিছুই পাওয়া যেত। তো এই মেলায় আসতো জ্যোৎস্না, তাকে নিয়ে আসলে আমার এই গানটা করা, একটা ক্যারেক্টার বোঝানো হয়েছে আর কি। আচ্ছা, এটা একটি মেয়ে ক্যারেক্টার তো? হ্যাঁ, তার একটা জার্নি আমরা চেষ্টা করেছি সামনের দিকে হয়তো স্টোরি আকারে আনার। ওকে, ইন্টারেস্টিং। জ্যোৎস্না রে ও জ্যোৎস্না, জ্যোৎস্না রে জ্যোৎস্না, আমার জ্যোৎস্না গান গায় মাদারের মেলা, আমার জ্যোৎস্না নাচ দেখায় যাত্রা পালায়, আমার জ্যোৎস্না গান গায় মাদারের মেলা, আমার জ্যোৎস্না নাচ দেখায় যাত্রা পালায়, প্রতি রাইতে জ্যোৎস্নায় আমার কত রং বদলায়, প্রতি রাইতে জ্যোৎস্নায় আমার কত মন বদলায়, প্রতি রাইতে জ্যোৎস্নায় আমার কত রং বদলায়, প্রতি রাইতে জ্যোৎস্নায় আমার কত মন বদলায়, আমার জ্যোৎস্না হেরে যায় জীবন খেলায়, আমার জ্যোৎস্না কেঁদে যায় জীবন জ্বালায়, আমার জ্যোৎস্না হেরে যায় জীবন খেলায়, আমার জ্যোৎস্না কেঁদে যায় জীবন জ্বালায়, আমার জ্যোৎস্না গান গায় মাদারের মেলায়, আমার জ্যোৎস্না নাচ দেখায় যাত্রা পালায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বেশ সুন্দর কিছু গান শুনিয়েছেন, বেশ সুন্দর কিছু কথা বলেছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনার জন্য ধন্যবাদ। আর এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা এই প্রোগ্রাম সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞ। আর যে সমস্ত দর্শক রয়েছেন আমাদের অনুষ্ঠানটা এতক্ষণ ধরে দেখলেন, অনেক কষ্ট করেই বলবো, হয়তোবা কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করবেন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের দিকে ভালো করতে পারি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।